স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের সেকশনে আমরা লাস্ট কতটুকু দেখছিলাম? আমরা কোকোমো মডেলটাকে দেখছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাস্ট মডেল সেটা হচ্ছে কি সিএমএম। হ্যাঁ, সিএমএম। তাহলে কোকোমো মডেল কার একটা টেকনিক ছিল? হিউরিস্টিক অ্যাপ্রোচে। আমরা কস্ট এস্টিমেশনের ৩টা মডেল করছিলাম। ৩টা মডেলের মধ্যে একটা মডেল ছিল হিউরিস্টিক অ্যাপ্রোচ। তাহলে হিউরিস্টিক অ্যাপ্রোচ হ্যান্ডেল করতো কি কমপ্লেক্স ডেটা, ওকে, এবং ইমিডিয়েট যদি কোনো অ্যাকশন নিতে হতো সেটাও কি দিয়ে নেওয়া হতো? হিউরিস্টিক অ্যাপ্রোচ দিয়ে। হিউরিস্টিক অ্যাপ্রোচেরই একটা মডেলের নাম ছিল কোকোমো মডেল। হ্যাঁ, তাইলে এবার আসি, আমরা আরেকটা মডেল দেখব, সেটা হচ্ছে কি সিএমএম। এটাও কস্ট এস্টিমেশনের একটা মডেল। তাহলে সিএমএম স্ট্যান্ড কি করে এখানে ক্লাসে পড়ে ফেলবা। সো ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল। সিএমএম স্ট্যান্ড করে ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল। এখন তুমি নাম শুনিয়ে কাজ একটু আন্দাজ করতেই পারো। সিএমএম মডেলটা হচ্ছে একটা সফটওয়্যারের ক্যাপাবিলিটি এনহ্যান্স করার জন্য, অন্য কথায় বলতে গেলে একটা সফটওয়্যারকে কিভাবে আরো ম্যাচিউরড বানানো যায়, এই ম্যাচিউর থেকে কিভাবে আরো ম্যাচিউরড বানানো যায়, ওই টেকনিকই আমাকে বলে সিএমএম। তাহলে সিএমএম মডেলের দুটো কিওয়ার্ড আমরা রাখতে পারি, একটা হচ্ছে ক্যাপাবিলিটি এনহ্যান্স করে এবং ম্যাচিউরড বানায় একটা সফটওয়্যারকে। তো সিএমএম এর কনসেপ্টটা কে দিছে? খুব নামি দামি একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে কি এসইআই। এসইআই স্ট্যান্ড করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এবং সাথে খুবই স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কি কার্নেজি ম্যালন ইউনিভার্সিটি। কত সালে? 1987। তাহলে কার্নেজি আর এসইআই এর কম্বাইন্ড অ্যাপ্রোচ ছিল সিএমএম। এখন দেখো কিছু কিওয়ার্ড আসলে আমার জানতে হবে। সিএমএমটা আসলে কোনো প্রসেস মডেল না। প্রথম যেটা কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড ধরে কথা বলি অলওয়েজ। সো কোনো প্রসেস মডেল না। প্রসেস মডেল না মানে এটা অ্যাজাইল মডেল না, এটা ওয়াটারফল না। আমরা কিছু প্রসেস মডেল করছিলাম বেশ কয়েকটা। এটা ওয়াটারফল না, এটা ইনক্রিমেন্ট না, এটা অ্যাজাইল না। তার মানে সিএমএম কোনো প্রসেস মডেল না। তাহলে এটা কি? এটা একটা ফ্রেমওয়ার্ক। তুমি যেরকম ডিজাঙ্গো ইউজ করো, রিঅ্যাক্ট নেটিভ ইউজ করো, ঠিক তেমনি সফটওয়্যারকে ম্যাচিউর বানানোর জন্য একটা ফ্রেমওয়ার্কের নাম কি সিএমএম। তাহলে সিএমএম কি করবে? সিএমএম তোমাকে এমন কিছু অ্যাপ্রোচ আর টেকনিক জানাবে যেটা যে কোনো অর্গানাইজেশন ফলো করে যদি তাদের সফটওয়্যার ডেভেলপ করে, আমরা নিঃসন্দেহে বলতে পারি সফটওয়্যারটা কি হবে? ম্যাচিউরড ওয়ান হিসেবে সে কি প্রুফ হবে। এবার আসি, তার মানে আমি তোমাকে বলছি সিএমএম আসলে কোনো প্রসেস মডেল না, এটা একটা ফ্রেমওয়ার্ক বা গাইডলাইন্স, যেটা তোমার সফটওয়্যারের কি এনহ্যান্স করবে? ক্যাপাবিলিটি। আদার ওয়ার্ডে বলছি তোমার সফটওয়্যারটাকে কি বানাবে? ম্যাচিউরড বানাবে। খুব ভালো কথা। এখন এই যে গাইডলাইন দিবে, এই যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস জানাবে, এগুলো কিসের বেসিসে জানাবে? এগুলো কিসের বেসিসে জানাবে? প্রোফাউন্ড ফিডব্যাকের বেসিসে। তোমার কি মনে আছে আমরা কিছুদিন আগে লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম এক্সপার্টের ওপিনিয়ন, রাইট? ডেলফি টেকনিক, তারপর কেস অ্যানালজি। তাহলে কোনো প্রোফাউন্ড ফিডব্যাক সেটা হইতে পারে যে কোনো প্রিভিয়াস কেস, সিমিলার কাইন্ড অফ, সাপোজ আমরা অলওয়েজ বলি দারাজ বানাচ্ছ অ্যামাজনের কেস স্টাডি করবা, আলিবাবার কেস স্টাডি করবা। তাহলে যে কোনো প্রিভিয়াস ফিডব্যাক থেকে বা প্রিভিয়াস কেস সলভ থেকে আমরা কিছু টেকনিক অ্যান্ড কিছু অ্যাপ্রোচেস দাঁড় করাই, যেটা ফলো করলে আমার সফটওয়্যার আগের থেকে কিছু কি হবে? কিছু ক্যাপাবিলিটি এনহ্যান্স করতে পারবে। তার মানে কি আগের থেকে সে ম্যাচিউরড ওয়ান হিসেবে সাউন্ড করবে। আলটিমেটলি আমাদের রিয়েল লাইফেও যার যত বেশি নলেজ সে কিন্তু তত বেশি ম্যাচিউরড ওয়ান হিসেবে সাউন্ড করে। একজন দেখবা নলেজ কম, সে কিন্তু ম্যাচিউরড হিসেবে নিজেকে প্রুভ করতে পারে না। আর যার নলেজ বেশি সে কিন্তু ম্যাচিউরড কথাবার্তা বলে। তাহলে ব্যাপারটা কি? এবং এই যে আমার কিছু প্রোফাউন্ড ফিডব্যাকের বেসিসে কিছু রুলস রেগুলেশনস গাইডলাইন্স বলো বা অ্যাপ্রোচেস অর টেকনিক তুমি যাই বলো না কেন, এটা পুরো অর্গানাইজেশন, সব অর্গানাইজেশনের জন্য সেম। হ্যাঁ, এটা যেহেতু এসইআই দিছে এটা ফিক্সড। এখন আসো, তাইলে এই ফ্রেমওয়ার্কটা ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি, যেটা কয়টা লেভেল আছে? 5টা লেভেল। এটা তুমি আমি চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড। তাহলে সিএমএম এর লেভেল সংখ্যা কত? 5টা। এবং প্রত্যেকটা
একটা লেভেলকে বলা হয় ম্যাচিউরিটি লেভেল। সাপোজ তোমার এজ যখন 5 বছর ওই ম্যাচিউরিটি, আর তোমার যখন 10 বছর ওই ম্যাচিউরিটি সেম না। আবার তোমার যখন 15 বছর আবার তোমার যখন 25 বছর ওই দুইটা এজের ম্যাচিউরিটিও সেম না। তাইলে এক একটা পজিশনকে এক একটা লেভেল হিসেবে এখানে কাউন্ট করা হয়। তাহলে লেভেল কয়টা? 5টা। প্রত্যেকটা লেভেলকে কি বলা হয়? ম্যাচিউরিটি লেভেল। এখন আসো, এই প্রত্যেকটা লেভেল পার করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। এই প্রত্যেকটা লেভেল, তার মানে এই 5টা লেভেল ফুলফিল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। তাহলে এই রিকোয়ারমেন্ট গুলাকে একটা স্ট্যান্ডার্ড নামে ডাকা হয়। নামটা হচ্ছে কি কেপিএ। আর কেপিএ এর ফুল ফর্ম কি? কি প্রসেস এরিয়া। 5টা ম্যাচুরিটি লেভেল, প্রত্যেকটা ম্যাচুরিটি লেভেলের কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু ডিমান্ড আছে। তাহলে ওই ডিমান্ড বা রিকোয়ারমেন্ট গুলাকে কি বলা হয়? কেপিএ। কেপিএ স্ট্যান্ড করে কি প্রসেস এরিয়া। 5টা লেভেল ছিল। যখন মানুষের 1 থেকে 2 বছর হয় তখন কিন্তু বাস ভাড়া ওর থেকে আমরা নিই না, গাড়ি ভাড়া ওর থেকে আমরা নিই না, না ও ফ্রিতে সব জায়গায় যাইতে পারে। তাই ঠিক তেমনি লেভেল 1 এর কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো ডিমান্ড নাই। যারা লেভেল 1 এ থাকে তাদের আসলে কোনো ডিমান্ড ফুলফিলমেন্ট নাই বা কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় না। তার মানে 5টা লেভেলের মধ্যে কেপিএ আছে কার? 4টা লেভেলের। লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। এবার আমরা সিএমএম আর কোকোমো মডেলের মধ্যে স্ট্যান্ডার্ড মডেল হিসেবে গণ্য করি আসলে কাকে? কোকোমোকে, সিএমএম কে না। কারণ সিএমএম এর কিছু শর্টকামিং আছে। হ্যাঁ, তাহলে ল্যাকিং গুলা কি কি? প্রথম ল্যাকিংটা হচ্ছে সিএমএম মানে কি? আমি চাইবো আমার সফটওয়্যার তোমার সফটওয়্যার থেকে বেশি ম্যাচিউরড হোক। এখন এই ম্যাচিউরড বানাইতে গিয়ে আমরা মাঝে মধ্যে কি করি? ওই ম্যাচিউরিটি লেভেলের দিকে এতই ফোকাস দিয়ে দিই যে আমার যে ছোট ছোট স্টেপগুলো আছে সেটাকে আমরা কি করে যাই? ইগনোর করে যাই। ফর এক্সাম্পল, আমরা মনে করি কি কমপ্লেন খাইলে হয়তো 2 দিনেই বাচ্চা লম্বা হয়ে যাবে, রাইট? সেটা হচ্ছে কি ম্যাচিউরড লেভেল গেইন করার জন্য একটা শর্টকাট প্রসেস। কমপ্লেন খাওয়াইলাম 2 দিনে লম্বা হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেটা আমরা কি হই? প্রভাবিত হই। বাট বাস্তবে কি? তুমি যদি বাচ্চাটাকে আরো শাকসবজি খাওয়াও বা কিছু হেলদি ফুড খাওয়াও, ওই ছোট ছোট মাইলস্টোন আমরা কম দেখি। আমরা ডিরেক্ট কমপ্লেন বা হরলিক্সের দিকে যাই। ঠিক তেমনি ব্যাপার, ওই হাই ম্যাচুরিটি লেভেল গেইন করতে গিয়ে সবাই সিএমএম এর দিকে এতই ফোকাসড হয়ে যায়, ছোট ছোট যে মাইলস্টোন গুলো আছে, যে একটা পেমেন্টের ট্রানজাকশন আইডিটা কিভাবে পপ আপ হয়ে আসবে, ট্রানজাকশন আইডি কত রেজিস্টার হবে, শুধু ক্যাপিটাল সাপোর্ট করবে, কতক্ষণ থাকবে, এই ধরনের স্মল স্মল কেসগুলো আমরা আমলে নিই না। আমরা আমলে নিই আমার অ্যাপ মোবাইল ব্যাংকিংও করতে পারবে, আমার অ্যাপ ক্যাশ অন ডেলিভারিও করতে পারবে, অথবা আমার অ্যাপ যে কোনো ক্লাউড টেকনোলজিস হ্যান্ডেল করতে পারবে। বড় বড় মাইলস্টোন দেখি। দ্যাটস ওয়াই এটা একটা সিএমএম এর শর্টকামিং। আরেকটা শর্টকামিং কি দেখো, যেহেতু সিএমএম এর বেসিস কি বলছে একটু আগে, এটা প্রোফাউন্ড ফিডব্যাকের উপর বেস করা। প্রোফাউন্ড মানে আগের ফিডব্যাক অনুসারে সেটা কাজ করে। তাহলে যেহেতু আগের ফিডব্যাক অনুসারে কাজ করে, এই সিএমএমটা তখনই এফেক্টিভ যখন কিনা তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরুতেই এই সিএমএম খাটাইতে পারো। একটা ডেভেলপমেন্টের 5টা স্টেজ এসডিএলসি, তুমি যদি শুরুতেই সিএমএম খাটাইতে পারো একদম রিকোয়ারমেন্ট ফেজ থেকে, একদম প্ল্যানিং ফেজ থেকে, তাহলেই তুমি ইফেক্টিভ, আদারওয়াইজ এটা ইফেক্টিভ না। এখন আসো, এটার আসলে কোকোমোর যেরকম অনেক ম্যাথমেটিক্যাল একটা স্ট্রং ফাউন্ডেশন আমরা দেখে আসছি, এই সিএমএম এর কোনো থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল শক্ত বেসিস নাই। এটা প্রোফাউন্ড ফিডব্যাকের উপর এস্টাবলিশ হওয়া একটা ফ্রেমওয়ার্ক। তার মানে যেটা ব্যাস করে কিসের উপরে? এক্সপেরিয়েন্সের উপরে, প্রোফাউন্ড ফিডব্যাকের উপরে। আর এক্সপেরিয়েন্স বলো, প্রোফাউন্ড ফিডব্যাক বলো, এসব জিনিসপত্রকে ইউজ করতো আমাদের এক্সপার্ট, যেটা আমরা এক্সপার্ট জাজমেন্টে দেখে আসছি। তার মানে আমরা বলতেই পারি এই সিএমএম এর আসলে কোনো এমপিরিক্যাল সাপোর্ট নাই। এমপিরিক্যাল মানে কি? কোনো প্রিভিয়াস স্ট্রং রিসার্চ নাই, কোনো বলা যায় কোনো ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন নাই, কোনো থিওরিটিক্যাল বেসিস নাই। তার মানে কি? ওর এমপিরিক্যাল সাপোর্ট আছে বাট নট দ্য গুড ওয়ান। ওকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ও সেম এম্পেরিক্যাল সাপোর্ট দিয়ে 10টা মডেলকে চিন্তা করে, কিন্তু বাস্তবে তো আলিবাবা আর দারাজ সেম সাউন্ড করলেও দারাজের এনভায়রনমেন্ট আর আলিবাবা এস্টাবলিশমেন্টের এনভায়রনমেন্ট কিন্তু সেম ছিল না। তার মানে কি? এম্পেরিক্যাল সাপোর্ট আছে বাট এটা রিইউজ করা হয়, যেটা কিনা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাকিং।
একটুকু তুমি বুঝতে পার সিএমএম এর লেভেল, সিএমএম এর শর্টকামিংস, একটুকু তুমি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আমরা একটু আগেই বলে আসছি ৫টা আমার ম্যাচুরিটি লেভেল আছে, প্রত্যেকটা লেভেলের কেপিএ আছে। কেপিএ স্ট্যান্ড করে কি প্রসেস এরিয়া নামে, এক্সেপ্ট লেভেল 1। আমরা একটা উদাহরণ দিলাম 1-2 বাচ্চাদের, বা যেগুলা আমরা বলতে পারি ১-২ বছরের বাচ্চাদের কি লাগে না, গাড়ি ভাড়া লাগে না, তারা ফ্রিতে সব জায়গায় যাইতে পারে। হ্যাঁ, তাহলে এবার কি স্যার, কেপিএ আসো। কেপিএ কি? আমি তোমাকে বলছি একটু আগে, কেপিএ মানে বুঝাই ওই যে ৫টা বা 2, 3, 4, 5 4টা ম্যাচুরিটি লেভেল, ওই প্রত্যেকটা লেভেল পার হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু ডিমান্ড আছে। সাপোজ তুমি যে সেমিস্টারটা পার হবা এই যে সামনে, তুমি সেমিস্টার পার হওয়ার রিকোয়ারমেন্ট কি? যে প্রত্যেকটা কোর্স কি করতে হবে, পাশ করতে হবে, এবং যদি ভালোভাবে উতরাইতে চাও A+ নিয়ে পাশ করতে হবে। ঠিক তেমনই হচ্ছে কেপিএ। এখন আসো, তাহলে কেপিএ আসলে কার পার্ট? সফটওয়্যার মেনটেন করে ফেলার পর, যখন তুমি মেনটেনেন্স স্টেজে থাকো, আলটিমেটলি একটা কোর্স আছে তোমাদের সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। আলটিমেটলি সফটওয়্যারটাকে ম্যানেজ করে যেতে হয়। এই ম্যানেজমেন্ট কন্ট্রোলেরই একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কেপিএ। হুম, এবার আসি, এই সে ৫টা লেভেল। একটু তাকাই বলো, এটা কি টপ ডাউন দেখতে পাচ্ছ না বটম আপ? এই যে ম্যাচুরিটির ৫টা লেভেল, এটাকে তুমি টপ ডাউন ওরিয়েন্টেশনে দেখতে পাচ্ছ না বটম আপ? বটম আপ। বটম আপ। তাহলে প্রথমটা কি? প্রথম লেভেলের নাম হচ্ছে ইনিশিয়াল, কিছুই নাই, ইনিশিয়াল। এগুলো ফিক্স, তুমি চেঞ্জ করতে পারবে না। ২ নাম্বার লেভেল হচ্ছে কি রিপিটেবল, ৩ নাম্বার লেভেল কি ডিফাইন্ড, ৪ নাম্বার লেভেল কি ম্যানেজ, ৫ নাম্বার লেভেল কি অপটিমাইজিং। যেহেতু ইনিশিয়ালে কোনো কেপিএ নাই, কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো ডিমান্ড নাই, দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়াল, দ্যাট মিনস লেভেল 1-এ বললাম কি নো কেপিএ, কোনো কি প্রসেস এরিয়া নাই। হ্যাঁ, ডিমান্ড ফুলফিল করতে হবে না। ২ নাম্বারে কি রিপিটেবল। হ্যাঁ, রিপিটেবলে কিছু রিকোয়ারমেন্ট আছে। তাহলে রিপিটেবলে কি কি করতে হয়? প্রজেক্টের প্ল্যানিংটা করতে হবে, একটা ভ্যালিড কনফিগারেশন ম্যানেজমেন্ট থাকবে, একটা রিকোয়ারমেন্টের ম্যানেজমেন্ট থাকবে, আমি কিন্তু ম্যানেজমেন্ট বলতেছি, এরপর কি সাব কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট থাকবে, আবার সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য কিছু রুলস তোমাকে সেট করতে হবে, সেট বললাম। এবার যে ৩ নাম্বার ডিফাইন্ড স্টেপ, ডিফাইনটা হচ্ছে আরেকটু ম্যাচিউর। তাহলে এখানে এবার কি হবে? পিয়ার রিভিউ সিস্টেম থাকবে, ইন্টারগ্রুপ কোঅর্ডিনেশন থাকবে, তারপর অর্গানাইজেশনাল যে প্রসেসগুলো আছে এগুলো তোমাকে ডিফাইন করতে হবে, ডিফাইন। তাহলে অর্গানাইজেশন প্রসেসগুলোর দিকে ফোকাস দিতে হবে, ফোকাস। আবার কিছু কি নিতে হবে? কিছু ট্রেনিং প্রোগ্রাম তোমাকে ক্যাপাবিলিটি এনহ্যান্স করার জন্য নিতে হবে তোমার সিস্টেমের টিম মেম্বারদের। এবার ৪ নাম্বার মানে কি? তুমি এখন আরেকটু ম্যাচিউরড। তাহলে কি ম্যানেজড। তাহলে ম্যানেজড এর ২ টা রিকোয়ারমেন্ট আছে। একটা কি? তোমাকে সফটওয়্যারের কোয়ালিটি ম্যানেজ করতে হবে, ম্যানেজ। এবং তোমাকে একটা কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট দেখাইতে হবে। সো কোয়ান্টিটেটিভ মানে কি? যেটা কাউন্ট করা যায়, কাউন্টেবল, ট্যানজিবল। এবার সবার শেষের লেভেলটা কি? অপটিমাইজিং। কোনো সফটওয়্যার যদি এখান পর্যন্ত যাইতে পারে, তাহলে আমরা সিএমএম এর পার্সপেক্টিভে বলি সে আসলে সব থেকে বেশি ম্যাচিউর, তার আর গেইন করার কিছু নাই। তাহলে অপটিমাইজিং এ কি কি আসে? প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট, চেঞ্জ করতে হইলে যদি চেঞ্জ আসে তোমাকে অ্যাডাপ্ট করতে পারতে হবে, এটারই হাত ধরে আসলে আসে। টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট, টেকনোলজি চেঞ্জ হলেও তোমাকে খাপ খাওয়াতে পারতে হবে। আর একটা লাস্ট ওয়ান কি? ডিফেক্ট প্রিভেনশন, যেটা তুমি কোথায় দেখছিলা? প্রিভেন্টিভ মেনটেন্যান্সও দেখছিলা। তার মানে কি? ফিউচারে যদি কোনো ভাইরাস অ্যাটাক বা কোনো যদি ভুল আসে বা কোনো যদি করাপশন হয়, সেটা তোমাকে আর্লিয়ার স্টেজেই ম্যানেজ করতে হবে, যেটাকে আমরা বলি ডিফেক্ট প্রিভেনশন। ৫টা লেভেল একটু খেয়াল করলে তুমি দেখবা যেটা ইনিশিয়াল, হ্যাঁ, খালি কলসি বাজে বেশি। তাহলে ইনিশিয়ালটা সব থেকে বেশি বড়, রিপিটেবলে একটু ছোট, ডিফাইন্ড আরো কমলো, ম্যানেজড একটু কমলো, অপটিমাইজিং আরো কমলো। তার মানে কি? ব্যাপার স্যাপার গুলা দেখবা যারা কোয়ালিটি মেনটেন করে তাদের আসলে খুব বেশি আশেপাশে না, আর যারা কোয়ালিটি মেনটেন করে না তাদের আশেপাশে অনেক আগাছা থাকে। তাহলে এবার আসো,
এবার কি হচ্ছে স্যার, তাহলে চলে যাই আমরা কিছু নাম নিছি। আমার এখন কি লাগবে, কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, এখানে কি আছে এগুলো পুরো সবাই বুঝে, খালি কিছু কিওয়ার্ড লাগবে পরীক্ষার জন্য। তাহলে এবার আসো, লেভেল 1 মানে কি ইনিশিয়াল। ইনিশিয়ালের কোনো কেপিআই নাই, কিছুই নাই। তাহলে ইনিশিয়ালের কোনো কেপিআই নাই, কিছুই নাই। চলো আমরা একটা কেস স্টাডি ধরি। আজকে আমরা একটা কেস স্টাডি করব, বিকাশ। ওকে, স্টার্ট। তাহলে বিকাশকে যদি সিএমএম মডেল দিয়ে বলতে যাই, পরীক্ষা তো কেস দিয়ে আসবে। বিকাশের লেভেল 1, বিকাশ এখন ধরো মাত্র মাত্র যাত্রা শুরু করছে, ওর কিছুই নাই। হ্যাঁ, 2004 সাল 5 সাল বিকাশ মাত্র যাত্রা শুরু করলো। তাহলে এবার কি হচ্ছে, বিকাশ এখন আছে প্রথম সিঁড়িতে, তার মানে কি ইনিশিয়ালে। তাহলে ইনিশিয়ালে মানে বিকাশের কোনো কেপিএ নাই, তার মানে বিকাশ এখন আমাদের প্রথম ক্লাসের পড়া। বিকাশ এখন ইঞ্জিনিয়ার অ্যাপ্রোচে চলে না, সে হচ্ছে অ্যাডহক অ্যান্ড অলসো সে হচ্ছে কি ইম্যাচিউরড, এবং তার যে এনভায়রনমেন্টটা আছে সেটা স্টেবল না, আনস্টেবল। এবার সে যে প্রোডাক্টের কোয়ালিটি বলো, টাইম বলো, ওই যে কিছুদিন আগে বের করছো কোকোমোতে, ইফোর্ট, টাইম, কতজন পার্সন লাগবে, বাজেট, এগুলার প্রেডিক্ট করার তার কোনো শক্ত বেস নাই, তার কোনো শক্ত বেস নাই। তার মানে তুমি বলতেই পারি, যদি কোনো প্রপার ডকুমেন্টেশন না থাকে, যদি কোনো প্রপার অ্যাপ্রোচ না থাকে, লেভেল 1 দ্যাট মিনস কি ইনিশিয়াল স্টেজ। একটু 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম বিকাশের কেস স্টাডিতে, রাইট? সো বিকাশ যদি লেভেল 1 থাকে, দ্যাট মিনস ইনিশিয়াল, তার কোনো প্রপার ডকুমেন্টেশন নাই, সে অ্যাডহক, সে ইম্যাচিউরড, তার কোনো স্টেবল এনভায়রনমেন্ট নাই। এবার বিকাশ চিন্তা করলো 6 মাস পরে যে আমার এখন একটু নিজেকে ম্যাচিউর বানানো লাগবে, তার মানে কি লেভেল 1 থেকে কোথায় উঠা লাগবে, লেভেল 2 তে। তাহলে লেভেল 2 এর নামটা আমরা কি দিছি, রিপিটেবল। রিপিটেবল। তাহলে এবার কিছু কিওয়ার্ড আমলে নিবে। তাহলে কি কি রিকোয়ারমেন্ট ছিল জানি, প্রজেক্টের প্ল্যানিং, কনফিগারেশন ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, সাবকন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, অনেক কিছু আছে। সো কিওয়ার্ড কি লিখতে হবে, তুমি লিখতে পারো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের সিস্টেম থাকবে, ঠিক যেরকম তোমাকে আমরা ট্রেলো দেখাইছিলাম। এই যে জিরা আছে, জিরা, ZIRA, জিরা, জিরা। হ্যাঁ, তাহলে জিরা বা ট্রেলোর মতো বিকাশের এখন একটা কি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, হ্যাঁ, যেটা দিয়ে সে প্রজেক্ট প্ল্যানিং করে। প্রথম কিওয়ার্ড। এবার বিকাশের একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে, সো যেটাকে আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট বলি। ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট মানে কি, বিকাশ এখন একটা গিটে রেখে তার প্রজেক্ট হ্যান্ডেল করে, গিট, ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট, গিট। তাহলে বিকাশের সেটিংস থেকে শুরু করে, প্যারামিটার থেকে শুরু করে সবকিছু এখন কোথায় আছে, ওই গিটে রাখা আছে। এবার এই যে রিকোয়ারমেন্ট ম্যানেজ করা, এই রিকোয়ারমেন্ট ম্যানেজগুলো কোথায় গিয়ে করতে পারে সে, ওই যে এসআরএস ডকুমেন্ট, এসআরএস, এসআরএস, সে এখনো কোনো ভ্যালিড ডকুমেন্টেশনে যায় নাই, সে এখনো ম্যানেজমেন্টে আছে। এবার এরপরের টপিকটা কি, সাব কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। সো সাব কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মানে কি, ধরো মাঝে মধ্যে তোমরা যে সিস্টেম বানাইলা, থার্ড পার্টি হিসেবে তো অনেকেই ইউজ করছো, নিজেদের দাবি করছো তোমরা থার্ড পার্টি। হ্যাঁ, তাহলে এই থার্ড পার্টি যখন আসে, থার্ড পার্টির কিছু কি আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা বায়ারকেও মেনটেন করতে হয়, সেলারকেও মেনটেন করতে হয়। তাহলে থার্ড পার্টির রুলস গুলা সেট করা হয় কোথায়, থার্ড পার্টির রুলস গুলা রিপিটেবল লেভেলে, রিপিটেবল লেভেলে। আর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, তার মানে কি একটা গুড কোয়ালিটি সফটওয়্যার প্রোডাক্ট আনার জন্য কিছু গাইডলাইন আছে, গাইডলাইন, গাইডলাইন। তাহলে গাইডলাইন গুলা সেট করে, এখনো চালু করে নেই, খালি সেট করছে। সো এই গাইডলাইন গুলা সেট করে কোথায়, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, যখন সে রিপিটেবল থাকে। এখনো সেট করছি কিন্তু এখনো চালাই নেই। ওকে, তার মানে বিকাশ এখন জিরা বা ট্রেলোর মতো প্ল্যাটফর্ম ফলো করে, এখন সে লেভেল 2 তে আছে। বিকাশের এখন একটা গিট সিস্টেম আছে ভার্সন ম্যানেজমেন্টের জন্য। বিকাশ এখন আস্তে আস্তে একটা এসআরএস এর দিকে মনোযোগ দিচ্ছে, সে ম্যাচিউর হইতে চায়। বিকাশ যদি থার্ড পার্টি হিসেবে, থার্ড পার্টি তো
বিকাশ যদি থার্ড পার্টি হিসেবে কাজ করে, তাহলে থার্ড পার্টি হিসেবে তার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে যেগুলো আমাদেরকে মানতে হয়। ওই যে টাকা প্রতি দাও না 20 টাকা, তাহলে এবার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, তার মানে কি ওই কোয়ালিটিটা এনহ্যান্স করার জন্য বিকাশের কিছু রুলস আছে, সেগুলো জাস্ট সে সেট করছে, এখনো চালায়নি। এবার আরো 6 মাস গেল, বিকাশ এবার মনে করলো যে না, দুনিয়া আগায় যাচ্ছে, আমার একটু আগাইতে হবে, তাহলে এবার সে আরেকটু ডেভেলপ করলো নিজেকে, তাহলে এবার সে লেভেল 3-তে গেল। লেভেল 3 এর নামটা কি? ডিফাইন্ড। এই যে তোমরা তো ল্যাবে ডকুমেন্টেশন দেখতে দেখতে এত ডকুমেন্টেশনের কি দরকার? তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিসই হচ্ছে ডকুমেন্টেশন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিসই হচ্ছে ডকুমেন্টেশন। তার মানে কি এবার সে আরেকটু ম্যাচিওর হয়েছে, তার মানে কি এতদিন সে যেগুলো সেট করে আসছে এবার সবগুলার সে একটা ডকুমেন্টেশন বানাইছে। প্রজেক্ট প্ল্যানিং পিডিডি সাবমিট করে, খরচাপাতি এফএসআর দেয়, রিকোয়ারমেন্ট একটা ভ্যালিড এসআরএস দেয়। তার মানে কি এবার তার কাছে কি আছে? বিকাশের কাছে সব ভ্যালিড ডকুমেন্টেশন আছে, কেউ এসে বিকাশ দখলে নিতে পারবে না। এবার এটার কিছু কিওয়ার্ড আছে। বিকাশ এখন কি সিস্টেমে চলে? পিয়ার রিভিউতে চলে। পিয়ার রিভিউ মানে কি? এক বিকাশ ডেভেলপ হওয়ার পর সে মান্থলি রিভিউতে যায়। আমরা রিভিউইং এর কিছু টেকনিক পড়ছিলাম, আই হোপ মনে আছে। কি কি? ওয়ার্ক থ্রু করা, ইন্সপেকশন করা। আরেকটা ওয়ার্ড এখানে আজকে দেখতেছো, ওটা হচ্ছে বডি চেক। বডি বডি মানে বন্ধু। তাহলে ডেভেলপার আর টেস্টার বুঝছো, সফটওয়্যারের ডিকশনারিতে একে অপরের বাড়ি। তাহলে বাড়ি মানে কি? আমরা পার্ট টেকিং নামে একটা ওয়ার্ড পড়ছিলাম। সফটওয়্যারের জার্নিতে টেস্টিং ফেজে ডেভেলপারের কন্ট্রিবিউশন যদি 70% থাকে, তাহলে টেস্টারের কন্ট্রিবিউশন তো 30% থাকেই বটে। তাহলে টেস্টার ভুল খুঁজে বের করে দিচ্ছে, ডেভেলপার সঙ্গে সঙ্গে ঠিক করতেছে, এটাই হচ্ছে বাডি চেক। টেস্টার ভুল খুঁজে বের করে দিচ্ছে, ইমিডিয়েট অ্যাকশন নিয়ে ডেভেলপার সঙ্গে সঙ্গে ঠিক করতেছে, এটাই হচ্ছে বাডি চেক। বাডি একজন একজনকে ছাড়া ইনকমপ্লিট। তাহলে বাডি চেক ইমিডিয়েট ঠিক করতেছে। দেখি আমাকে বলো, এটা কি হোয়াইট বক্স না ব্ল্যাক বক্স? এটা কি হোয়াইট বক্স না ব্ল্যাক বক্স? হোয়াইট বক্স। এটা কি আলফা টেস্ট না বিটা টেস্ট? ইন্টারনাল তার আলফা। ওকে ফাইন, গুড। এটা কে বলছে? আমি। তুমিটা কে? সাফায়েত। আচ্ছা ঠিক আছে, আইডি ট্র্যাক রাখবে বাবা, আইডিটা আমরা নিব। তাহলে এবার তাহলে আসো স্যার, এরপর কি হবে? ইন্টার গ্রুপ কোঅর্ডিনেশন। তার মানে এবার ধরো তোমরা 5 জনের একটা টিম, একটা ক্লাসে তোমরা 5 জন 5 জন করে অনেকে প্রজেক্ট বানালে না, তাহলে এই 5 জন টিম মেম্বারের গুরুত্ব অপারেশন সফটওয়্যারে। তাহলে 5 জন টিম যদি পাশের 5 জন টিমের সঙ্গে কোঅর্ডিনেশনে যায়, ইন্টার গ্রুপ ডিসকাশন করে, কিরকম হইতে পারে যে ভাই আমি দারাজ বানাচ্ছি, আমার একটা পেমেন্ট সিস্টেম আছে, তুমি ইউএমএস বানাচ্ছ, তোমার একটা পেমেন্ট সিস্টেম আছে, দুজনের পেমেন্ট সিস্টেমের মিল কি কি, অমিল কি কি, রিভিউ কোন কোন জায়গায় হইতে পারে। তাহলে এই জিনিসগুলো ডিসকাশনে আমরা কোথায় যাই? ইন্টার গ্রুপ কোঅর্ডিনেশনে। তারপর যেহেতু আমরা সবাই স্যামসাং এর আন্ডারে কাজ করি, তাহলে আমার অর্গানাইজেশনের কিছু প্রসেস আছে। প্রসেস মানে কি? কোয়ালিটির প্রসেস হইতে পারে, তারপর কি হইতে পারে? প্রোডাক্টের প্রসেস হইতে পারে। তাহলে এই প্রসেসগুলোতে ফোকাস দিতে হবে। আমি যদি আরো সুন্দর কিওয়ার্ডে তোমাকে বলি, সিম্পলি মনে রাখবে অর্গানাইজেশনের প্রসেস হয় 2টা স্টেজে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে মেইনটেনেন্স। তাহলে এই যে বললাম বাবা, ডেভেলপমেন্ট আর মেইনটেনেন্স, এই 2টা এসডিএলসি স্টেপ ডিফাইন করা হচ্ছে অর্গানাইজেশন প্রসেস ডেফিনেশনের কাজ। এবার আপনি ডেভেলপমেন্ট ফেজে কি কি করবেন, আপনি মেইনটেনেন্স ফেজে কি কি করবেন, অ্যাক্টিভিটিস গুলোর দিকে ফোকাস দেওয়া হচ্ছে অর্গানাইজেশন প্রসেস ফোকাসের কাজ। এবার অ্যাক্টিভিটিস গুলোর দিকে ফোকাস দিতে গিয়ে আপনি দেখলেন আমার টিম মেম্বারদের কিছু ল্যাকিং আছে, তাহলে ওদেরকে ট্রেনিং দিতে হবে। তাহলে ওদের নলেজ আর স্কিল এনহ্যান্স করার জন্য আপনি কিছু কিসের ব্যবস্থা করলেন? ট্রেনিং এর ব্যবস্থা করলেন। এই যে বিকাশে যারা ইঞ্জিনিয়ার হিসেবে থাকে, স্যামসাং এ যারা ইঞ্জিনিয়ারিং হিসেবে থাকে, ওদের কিন্তু মান্থলি ট্রেনিং হয়। হ্যাঁ, ওরা স্কিলড, তাও কিন্তু ওদের মান্থলি ট্রেনিং হয়, যেগুলো আপডেট টেকনোলজি আসে। তাহলে এগুলো কিভাবে ইউজ করতে পারে, AWS কিভাবে ইউজ করতে পারে, রাইট, এগুলোর উপর তাদের ট্রেনিং হয়। তাহলে এইসব ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য কি? যাতে তারা যে সফটওয়্যারটা রেডি করবে সেটা আরো বেশি কি হয়? ম্যাচিউরড হয়। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা বলতে পারি
বিকাশের কি কি আছে? বিকাশ এখন সবগুলাই ডকুমেন্টেশন ফলো করে। বিকাশের এখন পিডিডি আছে, বিকাশের এখন অ্যাক্সার আছে, বিকাশের এখন কি আছে, এসআরএস আছে। এবং বিকাশ এখন কোন সিস্টেমে চেক করে? পিয়ার রিভিউ টেকনিকে চলে, ইন্টারগ্রুপ কোঅর্ডিনেশনে চলে, অর্গানাইজেশনের কিছু প্রসেস ডিফাইন করে, ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স, ওইটা অনুসারে সে অ্যাক্টিভিটিস নেয় এবং ওই অ্যাক্টিভিটিস এনহ্যান্স করার জন্য সে কিছু ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে। আরো 6 মাস গেল, বিকাশ এবার মনে করলো না, আমাকে আরো বেশি উপরে উঠতে হবে। হ্যাঁ, এটাই যেমন আমাদের টার্গেট থাকে যে আমরা একটা সেমিস্টারে সব কোর্সে প্লাস পাবো। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে একটা কোর্স, দুটা কোর্স, তিনটা কোর্স, চারটা কোর্স। হ্যাঁ, তাহলে আমাকে আরো বেশি ম্যাচিউর হইতে হবে। তোমাদের কি মনে আছে ম্যানেজ ডে আমরা তোমাকে কি বলছি? কিসের দিকে ফোকাস দিব? একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট থাকতে হবে। কোয়ান্টিটেটিভ মানে কি? যেটা হাতে গোনা যায়, যেটা কাউন্টেবল, যেটা ট্যানজিবল। এটার এবার কিছু উদাহরণ আমরা দিই। সাপোজ তুমি এবার ডিফাইন করলাম, আমরা এভাবে দুটোর পার্থক্য দিতে পারি। তুমি এবার ডিফাইন করলা যে তোমার সিস্টেমটা রিলায়েবল হবে কি হবে না। দেখি আমাকে বলো রিলায়েবিলিটি মানে কি? আমরা পড়ে আসছি মিড টার্মে। রিলায়েবিলিটি মানে কি? আমার সফটওয়্যার কতক্ষণ এরর ফ্রি কাজ করতে পারবে। কতক্ষণ বলছে, একটা টাইম বলছে, কিন্তু কোয়ান্টিটি। আমার সফটওয়্যার কতক্ষণ এরর ফ্রি কাজ করতে পারবে, সেটাই কিন্তু একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। তো ওই কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বের করার জন্য আমরা ধরো বের করতে পারি যে কতক্ষণ সে, তার কতক্ষণ টাইম পিরিয়ড কোনো বাগ আসে না, কতক্ষণ সে বাগ ফ্রি চলে, অথবা বাগ ফ্রি চলার প্রবাবিলিটিটা কিরকম। এবার যদি সিস্টেম ক্র্যাশ করে, কতক্ষণ সিস্টেম ক্র্যাশ না করে থাকে। তাহলে এগুলো নর্মালি আওয়ারে ক্যালকুলেট করা হয়, তাহলে কত ঘন্টা বিকাশের অ্যাপটা এরর ফ্রি চলতেছে স্যার, এটাই কিন্তু হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ালিটি, যেটা কোন লেভেলে মেজার করা হয়? ম্যানেজ লেভেলে। তাহলে এটা কত নাম্বার লেভেল? 4 নাম্বার লেভেল। আর মনে আছে কিছু সফটওয়্যারের কোয়ালিটির রুল সেট করা আসছিল, এবার ওগুলো চালাবে কোথায়? ওই কোয়ালিটি অ্যাসুরেন্সের রোলগুলা চালাবে কোথায়? এই লেভেল 4-এ ওখানে সেট করে আসছিল, এখানে চালাবে। কারণ সে এখন মোর ম্যাচিউর। মানুষ যত বেশি ম্যাচিউর হয় তত বেশি লোড নিতে পারে। তাহলে ব্যাপারটা কি? লেভেল 4-এ মোস্ট ইম্পর্টেন্টলি কিওয়ার্ড হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট থাকবে। তার মানে কি? তুমি তার রিলায়েবিলিটি চেক করতে পারবে, তার রোবাস্টনেস চেক করতে পারবে, রাইট? তারপর সে কয়টা ফিচার হ্যান্ডেল করতে পারে সেটা তুমি চেক করতে পারবে। তাহলে আলটিমেটলি তার এফোর্ট বের করা এটাও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট। তার বাজেট বের করা এটাও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট। তার টাইম বের করা, তার কয়জন মানুষ লাগতেছে ফিচার কমপ্লিট করতে, এটা বের করা, এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে বিকাশ এখন ধরো সিস্টেমে রিলায়েবিলিটি বের করছে, কতক্ষণ সে এরর ফ্রি চলতে পারে। আর বিকাশের যে কোয়ালিটি অ্যাসুরেন্সের রুলস গুলা ছিল, এগুলো এখন সে কি করে? বাস্তব জীবনে অ্যাপ্লাই করে। সে এখন আছে লেভেল 4-এ। এখন সে চাচ্ছে, বাজারে নগদ চলে আসছে, রকেট চলে আসছে, উপায় চলে আসছে, এতগুলা চলে আসলো ওর ফলোয়ার, তাহলে ওকে তো বাকিদের থেকে একটু জিততে হবে। হ্যাঁ, নাহলে কেন আমরা বিকাশ ইউজ করব? তাহলে এবার জিতার জন্য সে চলে গেল হাইয়েস্ট লেভেলে, তার মানে কি লেভেল 5। লেভেল 5 কি ছিল নামটা? অপটিমাইজিং। অপটিমাইজিং মানে কি? তিনটা জিনিস চেক করবে। একটা হচ্ছে কি? প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট, সেকেন্ডটা কি ছিল? টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট, লাস্ট ওয়ানটা কি ছিল? ডিফেক্ট প্রিভেনশন। এখন তোমাকে আমরা একটা উদাহরণ দিই। তুমি বিকাশ এতদিন চালাইতেছো এসকিউএল ডাটাবেস ইউজ করে, রুম ডাটাবেস ইউজ করে, বাজারে চলে আসছে ফায়ারবেস, হ্যাঁ, বাজারে চলে আসছে ক্লাউড ডেটাবেস। এখন তুমি চাচ্ছ তুমি কোথায় শিফট করবে? ফায়ারবেসে শিফট করবে অথবা ক্লাউড বেস ডেটাবেসে শিফট করবে। তাহলে এই শিফটটা তুমি যদি করতে পারো ইজিলি, তার মানে তোমার টেকনোলজি ম্যানেজমেন্টে কি এনহ্যান্স ক্যাপাবল, ফাইন। আরেকটা কি দেখছি? ডিফেক্ট প্রিভেনশন। এতদিন তুমি তোমার সিস্টেমে যদি কোনো হ্যাকার এন্টার করে, ব্ল্যাক হ্যাকার, একটা সিস্টেমে কি দিত? অ্যালার্ট সিস্টেম দিত। ওই অ্যালার্ট সিস্টেম দেখে তুমি বিকাশ বুঝতা এখানে কোনো ডেটা করাপ্ট হয়েছে বা কোনো হ্যাকার এখানে হ্যাক করতেছে কিনা, ব্ল্যাক হ্যাকার। এখন তুমি চাচ্ছ এই যে এখন এআই আসলো, হ্যাঁ, জেমিনি জেপিটি, হ্যাঁ, জেমিনি জেপিটি 100% একুরেট না। যেমন জেমিনি জেপিটি দেখবা ম্যাক্সিমাম কেসে
খুব ভুল আনসার দেয়, হ্যাঁ খুব ভুল আনসার দেয়। তার মানে ব্যাপারটা কি, যেহেতু এখন দুনিয়া এআই তে চলে, তাহলে তুমি এখন সিদ্ধান্ত নিলা এখন তুমি আর ম্যানুয়াল অ্যালার্ট সিস্টেমে থাকবে না, এখানে তুমি এআই ইন্টিগ্রেট করবা। তাহলে এআই ইন্টিগ্রেট করলে সামনে যদি কোনো ফ্রড আসে বা কোনো ভাইরাস অ্যাটাক হয়, এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে এবং সেটার এখন আগের মতো দিনে 10টা বা 5টার কোনো টাইম বাউন্ড থাকবে না বা কোনো কাউন্ট বাউন্ড থাকবে না। তুমি এখন যতই আসুক, দিনে যদি 100টা কি আসে ফ্রড আসে, দিনে যদি 100টা ভাইরাস অ্যাটাক হয়, সেটাও অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে। তার মানে ম্যানুয়াল থেকে যে অটোমেটে সুইচ করা, সেটা কিসের জন্য? ফিউচারে যদি কোনো লস হয় সেটা আগে ভাগে প্রিভেন্ট করার জন্য, যেটা ছিল প্রিভেন্টিভ মেইনটেনেন্সের পার্ট। তাহলে এসব জিনিসপত্র বা ডিফেক্ট প্রিভেনশন করা আসলে কোন লেভেলের কাজ? অপটিমাইজ লেভেলের। অপটিমাইজ লেভেল কি? সব থেকে পিক লেভেল, লেভেল 5। তাহলে বিকাশ এখন অপটিমাইজে যায়, তাহলে বিকাশ কি করতে পারে? বিকাশ এখন এসকিউএল বা রুম ডেটাবেসের উপর এস্টাবলিশ, এখন সে ফায়ারবেস বা ক্লাউড বেস টেকনোলজি ইউজ করতে চায়, সেখানে এখন সে ইজিলি সুইচ করতে পারছে, তার বেশি কষ্ট হয় নাই, কারণ সেটা লেগেসি সিস্টেম না। হ্যাঁ, সে রি ইঞ্জিনিয়ার করে ইজিলি সে শিফট করতে পারছে, ফাইন। আরেকটা কি বললাম, বিকাশে আগে ম্যানুয়াল অ্যালার্ট সিস্টেম ছিল, ভাইরাস আসলে কি করবে সিস্টেমটা তোমাকে অ্যাওয়ার্ড করবে। এখন সে কি চালু করছে? অটোমেট প্রিভেনশন সিস্টেম। তার মানে সে এআই ইন্টিগ্রেট করে দিচ্ছে, তার মানে কি যতই ভাইরাস অ্যাটাক হোক না কেন, সে তোমাকে অটোমেটিক্যালি কি করতে পারবে? অ্যাওয়ার্ড করতে পারবে, অটোমেটিক্যালি সেটা ক্যাচ আপ করবে বা ফেচ করবে। বুঝা গেছে স্যার? বুঝতে পারছো বিকাশ কেস দিয়ে? কিওয়ার্ড গুলো মাথায় রাখছো? তাহলে কিওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে, যে স্পেসিফিক তো গদ্য পড়ে লাভ নাই, কিওয়ার্ড মাথায় রাখতে হবে, এগুলো পড়ে নিজেরা লেখা যায়, ঠিক আছে? লাইন বাই লাইন এখানে পড়ার কিছু নাই। বুঝতে পারছো? বুঝতে পারিয়াছো? এই অনলাইন ক্লাসে সব থেকে বড় অসুবিধা। হ্যাঁ, তুমি কি এখন দুপুর 4টা বাজে ঘুম যাচ্ছ, না তুমি বসে ক্লাস করতেছো, হ্যাঁ নাকি তুমি খেলাধুলা করতেছো, বোঝার উপায় নেই আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা অনলাইন ক্লাসটা খুবই বেশি ডিসকারেজ করি, এখন না পারতে নেওয়া লাগতেছে। বুঝা গেছে স্যার? যে সাফাইতুল্লাহ আসো না ঘুম যাচ্ছ? জি ম্যাম, বুঝতেছি। বুঝতেছো? ঘুমাইতেছি ভাই। তাহলে আসো স্যার, সিএমএম শেষ। এবার সিএমএম এর হাত ধরে কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে। সিএমএম এর হাত ধরে কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে, খুব খেয়াল দিবা। এখান থেকে এমনও হইতে পারে তুমি একটা কোশ্চেন দেখছোই, হ্যাঁ? তাহলে কি, আসো প্রথম কনসেপ্টটা কি, খুব খেয়াল দিবা। একটা সিস্টেমের ফ্যান ইন আর ফ্যান আউট বের করা। আমরা তোমাকে বারবার বলছি, প্রথমে থাকে মডিউল, মডিউলের আন্ডারে থাকে সাব মডিউল, রাইট? এবার খেয়াল দাও, ফ্যান ইন আর ফ্যান আউট। ফ্যান ইন কি? ফ্যান ইন কি? ফ্যান ইন হচ্ছে, খেয়াল দিবা, সাব মডিউল গুলা, যতটা সাব মডিউল কোথায় ইমপ্লিমেন্ট হবে, মডিউলে ইমপ্লিমেন্ট হবে, ওই সাব মডিউলের নাম্বারটাই হচ্ছে ফ্যান ইন। এ দেখো, ইন ইন ঢুকতেছে ইনপুট, এগুলো সব সাব মডিউল। তাহলে এখানে মেন মডিউল হচ্ছে মডিউল 1, আর সাব মডিউল হচ্ছে মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5। চলো একটা উদাহরণ দিই। মডিউল 1 এর নাম হচ্ছে পেমেন্ট, তাহলে তার আন্ডারে সাব মডিউল বিকাশ, রকেট, নগদ, উপায়। স্যার তুমিও জানো আমিও জানি, ল্যাব প্রজেক্ট বানায় আসছো, এই যে বিকাশ, উপায়, নগদ, রকেট, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা মেথড কমন, সেটা হচ্ছে পেমেন্ট। এই 4টা সাব মডিউলের মধ্যেই কিন্তু একটা মেথড বা একটা মডিউল অবশ্যই অবশ্যই তুমি কল করে আসছো, সেটার নাম কি? পেমেন্ট। তার মানে পেমেন্ট ইমপ্লিমেন্ট করে কে? বিকাশ। পেমেন্ট মডিউলটা ইমপ্লিমেন্ট করে কে? সাব মডিউল রকেট। পেমেন্ট মডিউলটা ইমপ্লিমেন্ট করে কে? নগদ। পেমেন্ট মডিউলটা ইমপ্লিমেন্ট করে কে? উপায়। তার মানে কি স্যার, ফ্যান ইন মানে কি, খুবই ইজি একটা কনসেপ্ট, যতটা সাব মডিউল মেন মডিউলে ইমপ্লিমেন্ট হয় সেটাকে আমরা বলি ফ্যান ইন। দেখে আমাকে বের করে দাও তো, এখানে ফ্যান ইন কত হবে? 4। এখানে ফ্যান ইন কত? 4, এক্স্যাক্টলি। এবার আমরা একটা কথা বলি, স্যার তুমি কি মানো যত বেশি ফ্যান ইন বাড়বে ততই আমার সিস্টেমের জন্য মঙ্গল? কেন বলো তো, কে বলতে পারবে? যে বলতে পারবে তার আইডিটা আমরা নিব।
সিম্পল কনসেপ্ট। যত বেশি ফ্যান ইন বাড়বে তার মানে কি বটম আপ অ্যাপ্রোচ না ভাই, বটম আপ অ্যাপ্রোচ না, আমরা পড়ছি না? তাহলে বটম আপ অ্যাপ্রোচে সাপাইতুল্লাহ কি হাই থাকে? অ্যাবস্ট্রাকশন। বটম আপ অ্যাপ্রোচে কি হাই থাকে সাফাইতুল্লাহ? অ্যাবস্ট্রাকশন। তাহলে যত বেশি অ্যাবস্ট্রাকশন হাই হবে ততই কিন্তু আমি বলতে পারি আমার সিস্টেমটা একটা কি মেনটেন করে, একটা গুড অ্যাপ্রোচ মেনটেন করে, একটা গুড অ্যাপ্রোচ মেনটেন করে। আবার যে চালাক সে কিন্তু আমাকে এটাও বলতে পারতো যে ম্যাডাম এখানে কাপলিংটা লো হয়ে যায়, কি বেড়ে যায়? কোহেশন। আমরা কোহেশন মানে কি পড়ছে সাফাইতুল্লাহ? একটা মেন মডিউল থেকে তার নিজের সাব মডিউলের সঙ্গে যে সম্পর্ক, একটা মেন মডিউলের আন্ডারে সাব মডিউলগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলি? কোহেশন। তার মানে যত বেশি ফ্যান ইন, বেশি বাড়া ঠিক না, বেশি বাড়া ঠিক না। যেমন আমরা কিন্তু একটা অসুবিধা পড়ছিলাম বটম আপ অ্যাপ্রোচে, মনে আছে সাফাইতুল্লাহ? স্টাফ নামে একটা কি ক্রিয়েট হইতে হয়, একটা টেম্পোরারি প্রোগ্রাম ক্রিয়েট হইতে হয়। আবার এত বেশি স্টাফ হ্যান্ডেল করা কিন্তু ঝামেলার। বাট এভারেজ কেসে আমরা বলতে পারি যত বেশি ফ্যান ইন তত বেশি কি আমার সিস্টেমের জন্য ভালো। তার মানে বটম আপ অ্যাপ্রোচে তত বেশি অ্যাবস্ট্রাকশন হাই হয়। ইন আদার ওয়ার্ডে বললে কোহেশন বেড়ে যায়, কাপলিং কমে যায়। তাহলে টাইট কোহেশন হয়, লুজ কাপল হয়। বুঝা গেছে স্যার? বুঝতে পারি আছো? জি ম্যাম। এবার এটা তো ফ্যান ইন, তাহলে উল্টাটাই আসলে কি? ফ্যান আউট। ফ্যান আউট। তাহলে ফ্যান আউট মানে কি? একটা মেইন মডিউল যতগুলা সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়, একটা উল্টা কিন্তু এবার ফ্যান আউট, আউটপুট হিসেবে যাচ্ছে, সি আউটপুট হিসেবে যাচ্ছে। তাহলে একটা মেইন মডিউল যতগুলা সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়, ওখানে বলছি ইমপ্লিমেন্ট, এখানে কিন্তু আমি উচ্চারণ করছি ডিপেন্ডেন্ট। তাহলে যত বেশি যতগুলো সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয় ওটাকে আমরা বলি ফ্যান আউট। দিয়ে আমাকে বলো তো ভাই এখানে ফ্যান আউট কত হবে? 2। ও এক্স্যাক্টলি। ফ্যান আউট, হ্যাঁ। বাট তাহলে ম্যাম হচ্ছে আমরা তো এখানে পেমেন্টটা করছিলাম না, মানে সাব মডিউল করছিলাম না, তাহলে এখানে কি হচ্ছে ওই যে মডিউল ওয়ান? এটা কি উল্টা হয়ে যাবে? এক্স্যাক্টলি, হ্যাঁ। তার মানে এখন স্যার মনে আছে স্যার দুটার অ্যাপ্রোচ পড়ছো তুমি। একটা কি ছিল? সেম সিস্টেমকে তুমি, এটা কিন্তু সিটিতে কোশ্চেনও আসছে, সেম সিস্টেমকে তুমি বটম আপ অ্যাপ্রোচে চিন্তা করছো সাফায়েতুল্লাহ, আবার কি টপ ডাউন, বটম আপ টপ ডাউন। আমরা কিন্তু তোমাকে বলছি যে কোন অ্যাপ্রোচটা গুড, বটম আপ। তাহলে এবার আসো স্যার ঠিক সেম কনসেপ্ট। তাহলে এবার ফ্যান আউটে আসো, ফ্যান আউট। তাহলে এবার ধরো আমরা তোমাকে আরেকটা উদাহরণ দিই। মডিউল ওয়ানে এবার আমি রাখলাম ইউএমএস। ইউএমএস, তাহলে ইউএমএস এর আন্ডারে কি থাকতে পারে? একটা প্রোফাইল থাকতে পারে, একটা কোর্স থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে? পেমেন্ট থাকতে পারে। এখন যত বেশি সাব মডিউল আসবে এখন কিন্তু তত বেশি ঝামেলা, যত বেশি সাব মডিউল আসবে এখন কিন্তু তত বেশি ঝামেলা। কে বলতে পারবে কেন? এটা কি এখন বটম আপ অ্যাপ্রোচ নাকি টপ ডাউন? টপ ডাউন। টপ ডাউন, এক্স্যাক্টলি। তার মানে স্যার মেইন মডিউলটা যত বেশি সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তত বেশি ঝামেলা ভাই। তাহলে কেন ঝামেলা? কাপলিং বেশি হয়ে যাচ্ছে, টাইট কাপলিং হয়ে যাচ্ছে, লুজ কোহেশন হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ড অ্যাবস্ট্রাকশন লো হয়ে যাচ্ছে। বুঝতে পারিয়াছো? জি ম্যাম, মানে কোহেশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, যখন তুমি ফ্যান আউটে চিন্তা করবে কোহেশন কমে যাচ্ছে, কাপলিং বেড়ে যাচ্ছে। আর তুমি যখন ফ্যান ইনে চিন্তা করবে স্যার নিজেই দেখো কোহেশন বেড়ে যাচ্ছে, কাপলিং কমে যাচ্ছে। বুঝতে পারি? বুঝতে পারিয়াছো? জি ম্যাম। এক কথায় কি বটম আপ অ্যাপ্রোচটাই আমার জন্য মঙ্গলজনক। দেখি বলো এখন, এইটা হচ্ছে সেই চিত্র। ফ্যান ইন কত টাকায় বলো তো? ফ্যান ইন কত? 3। 3। ওকে, গুড। ফ্যান আউট কত? 2। তাহলে এটা একটা মডিউল, মডিউলের টোটাল কমপ্লেক্সিটি কি হবে? ইনপুট আর আউটপুট যোগফল, তাহলে কত? 5। 5। চলো আমরা এখানে একটা কেস ধরি তোমার জন্য, তুমি যাতে বুঝতে পারো। এবার এখানে কি দিছে জানো সাফায়েতুল্লাহ? পেমেন্ট, খালি বক্সে এবার একটা মডিউল নিলাম পেমেন্ট। তাহলে পেমেন্ট ইমপ্লিমেন্ট করে কে কে? বিকাশ, এই যে আমার অ্যারো দেখো, তারপর নগদ, কি? নগদ, উপায়। এরপর উপায় বের হইলো।
এবার ফ্যান আউটে কি হবে তাইলে? ফ্যান আউট, যেহেতু আমি পেমেন্ট বলতেছি, তাহলে ফ্যান আউটে কি হইতে পারে? ফ্যান আউটে কি হইতে পারে, কে বলতে পারবে? ট্রানজ্যাকশন ইনভয়েস, ট্রানজ্যাকশন আইডি ইনভয়েস। বুঝতে পারিয়াছো? যখন তুমি সেম মডিউলের ফ্যান ইন আর ফ্যান আউট বের করবে, তার মানে পেমেন্টকে ইমপ্লিমেন্ট করে কে কে? বিকাশ, উপায়, নগদ, তিনটা ইনপুট। এবার আউটপুট হিসেবে কি পাচ্ছ? ট্রানজ্যাকশন আইডি, আরেকটা কি স্যার? ইনভয়েস। বুঝতে পারছো স্যার? তাহলে টোটাল কমপ্লেক্সিটি কত পাইছি? 5। তাহলে ফ্যান ইন আর ফ্যান আউট দেখলাম, হ্যাঁ, ফ্যান ইন আর ফ্যান আউট, এটা আর দেখার কিছু নাই। এ ফ্যান ইন আর ফ্যান আউট, তোমাকে আমি যতবারই জিজ্ঞেস করছি, তোমাকে আমি বলছি যে স্যার কোহেশন বেশি হয়ে যাচ্ছে, কাপলিং কমে যাচ্ছে, গুড সাইন ইন বটম আপ অ্যাপ্রোচ। এরপরে যখন দেখাইলাম তখন বললাম কোহেশনটা ভাই কমে যাচ্ছে, কারণ মেইন মডিউল খুব বেশি সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আর কি কাপলিংটা বেড়ে যাচ্ছে, ব্যাড সাইন। তার মানে এই যে কাপলিং বলো, কোহেশন বলো, ফ্যান ইন বলো, ফ্যান আউট বলো, এইসব জিনিস দিয়ে তুমি আসলে কি বের করো? কি বের করো? কমপ্লেক্সিটি, সিস্টেমের কমপ্লেক্সিটি। তাহলে সিস্টেমের কমপ্লেক্সিটি বের করার জন্য দুইটা সূত্র আছে, দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচের নাম কি? হেনরি অ্যান্ড কাফুরা ম্যাট্রিক। এই দুজন দিছে এক কথার নাম। তাইলে কি? হেনরি অ্যান্ড কাফুরা ম্যাট্রিক। তাহলে হেনরি অ্যান্ড কাফুরা সিস্টেমের কমপ্লেক্সিটি, সি মানে কমপ্লেক্সিটি, সিস্টেমের কমপ্লেক্সিটি কোন সূত্র দিয়ে বের করছে? লেন্থ ইনটু, খুব খেয়াল দাও, ফ্যান ইন প্লাস ফ্যান আউট হোল স্কোয়ার। ঠিক আছে, আগে সূত্র দেখো। এর লেন্থটা কি কি হইতে পারে? লেন্থ হইতে পারে সাফায়েতুল্লাহ লাইনস অফ কোড। টোটাল লাইন কয়টা আমরা কিন্তু দেখাইছিলাম প্রজেক্টের সাইজে, একটা ছিল এলওসি, একটা ছিল কি এফপিএম। টোটাল লাইন কয়টা? অথবা হইতে পারে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। তাহলে তোমাকে যদি এক্সামে আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি দিয়ে দিই, এটাও কিন্তু লেন্থ হবে। আবার তোমাকে যদি আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি না দিয়ে লাইন অফ কোড দিই, সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে? লেন্থ হবে। বুঝা গেছে স্যার? আর ফ্যান ইন আর ফ্যান আউট আমি একটা ছবিও দিয়ে দিতে পারি, অথবা ডিরেক্ট কোয়েশ্চেনে বলে দিতেও পারি। বুঝতে পারি আছো? এবার তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো যে এখন ধরেন কমপ্লেক্সিটি আমি ডিজাইন ফেজে বের করতে চাচ্ছি, ডেভেলপমেন্ট ফেজে বের না করার আগে, তাহলে লাইন অফ কোড তো প্রজেক্ট শেষ করার আগে বের করা যায় না, তখন কি করব? তাহলে তখন তুমি কি করবা স্যার? এস্টিমেট করে নিবা। এটা একটা কথা আর কি। যেহেতু আমরা লাইন অফ কোডের একটা অসুবিধা দেখছিলাম, প্রজেক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত এলওসি বলা যায় না, এজন্যই তো আমরা এফপিএম আনছিলাম, ফাংশনাল পয়েন্ট ম্যাট্রিক, ফিচার ধরে কথা বলতাম। এখন যেহেতু এখানে এলওসি লাগতেছে, কমপ্লেক্সিটি, তুমি যদি রিকোয়ারমেন্টের কমপ্লেক্সিটি বের করতে চাও বা ডিজাইন ফেজের কমপ্লেক্সিটি বের করতে চাও, তখন তোমাকে এলওসিটা এস্টিমেট করে নিতে হবে, মানে কি প্রেডিক্ট করে নিতে হবে। গেল। এবার সেকেন্ড লাস্ট ওয়ান যে ম্যাট্রিকটা, এটা হচ্ছে কি কার্ড আর গ্লাস কমপ্লেক্সিটি। একটা ছিল হেনরি অ্যান্ড কাফুরা ম্যাট্রিক, আর সেকেন্ড ওয়ানটা কি কার্ড অ্যান্ড গ্লাস ম্যাট্রিক বা কার্ড অ্যান্ড গ্লাস সিস্টেম। সো কার্ড অ্যান্ড গ্লাস সিস্টেমে বুঝছো, খুব খেয়াল দিবা, কিসের কমপ্লেক্সিটি মাপা হয়? পুরা সিস্টেমের কমপ্লেক্সিটি, পুরা সিস্টেমের কমপ্লেক্সিটি। পুরা সিস্টেমের কমপ্লেক্সিটি বের করার জন্য কি লাগবে? দুই ভাগে ভাঙতে হয়। একটা সিস্টেমকে ভাঙলে তুমি তার কঙ্কালটা পাবে, কঙ্কাল, স্কেলেটন, তার মানে কি স্ট্রাকচার। তাহলে সিস্টেম কমপ্লেক্সিটি সমান হচ্ছে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি প্লাস ডেটা কমপ্লেক্সিটি। এবার যদি তুমি একটা স্ট্রাকচারকে ভাঙো, তুমি কিছু ইনপুট ডেটা পাবে সাফায়েতুল্লাহ, আবার কিছু কি পাবে? আউটপুট ডেটা পাবে। তাহলে সিস্টেম কমপ্লেক্সিটি বের করার সূত্র কি? স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি প্লাস ডেটা কমপ্লেক্সিটি। কারণ একটা সিস্টেমকে ভাঙলে তার কঙ্কাল পাওয়া যায়, দ্যাট মিনস স্ট্রাকচার। আবার স্ট্রাকচারকে ভাঙলে ডেটা পাওয়া যায়, তার মানে কি ইনপুট ডেটা আর আউটপুট ডেটা। তার মানে কতগুলো ডেটা ইনপুট হিসেবে গেছে আর কতগুলো ডেটা আউটপুট হিসেবে বের হইল। এবার আসো, আচ্ছা এম এম যে লিখলো, এম মানে কি? এম মানে কি? মডিউল। এই যে তুমি কমপ্লেক্সিটি বের করতেছো, তাই না, পুরো সিস্টেমের, এম মানে কি? মডিউল, মডিউল কমপ্লেক্সিটি।
এবার তাহলে সিস্টেমের কমপ্লেক্সিটিকে ভাঙলে দুটো কমপ্লেক্সিটি পাইছি না, সবাই তুললো একটা কি স্ট্রাকচারাল, একটা হচ্ছে ডেটা। তাহলে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি বের করার সূত্র কি? ফ্যান আউট হোল স্কোয়ার। ফ্যান আউট তুমি এখন জানো ফ্যান আউট মানে কি, ফ্যান আউট হোল স্কোয়ার। আর ডেটা কমপ্লেক্সিটি বের করার সূত্র কি? কয়টা ইনপুট আর আউটপুট ভেরিয়েবল আছে, কয়টা ইনপুট আর আউটপুট ভেরিয়েবল আছে ইনটু ফ্যান আউট প্লাস ওয়ান। কয়টা ইনপুট আর আউটপুট ভেরিয়েবল আছে ইনটু ফ্যান আউট প্লাস ওয়ান। বুঝতে পারিয়াছো? জি ম্যাম। চলো আমরা একটু নিজের একটা ম্যাথ করি, হ্যাঁ, এরপর আমাদের শেষ। তাহলে প্রথমে আসো হেনরি অ্যান্ড কাফুরা। তাহলে কি বললাম আমরা সূত্রকের দিকে, কার মনে আছে? ল্যাম্প ইনটু ফ্যান ইন প্লাস ফ্যান আউট হোল স্কোয়ার। ফাইন। দেখি বলো তাহলে কমপ্লেক্সিটি আমরা এখানে কেমনে বের করি? সূত্র বলো, সূত্রটা কি? এই কার মনে আছে? লেন্থ ইনটু ফ্যান মডিউলের ল্যাম্প ফ্যান ইনটু ফ্যান ইন প্লাস ফ্যান আউট হোল স্কোয়ার। চলো তোমাকে ল্যাম্প দিলাম, হ্যাঁ, লাইন অফ কোড দিয়ে দিলাম। তাহলে তোমাকে আমি কোশ্চেনে এলওসি দিয়ে দিব। তাহলে বললাম এলওসি হচ্ছে 2000। হ্যাঁ, তাহলে একটা সিস্টেমের ফ্যান ইন বললাম 3, ওই যেটা ওদের আছে ওইটাই ধরলাম। ফ্যান ইন হচ্ছে 3 আর ফ্যান আউট হচ্ছে 2। ঠিক আছে, এগুলো আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, দেখে আমাকে এবার বের করে দাও, এবার আমাকে বের করে দাও। ম্যাম বলো 32,000। তাহলে কত হবে এক্স্যাক্টলি? তাহলে এখানে আমরা দিলাম 2000 ইনটু কত, 3 প্লাস 2। এখানে কত আসতেছে? 50,000। হ্যাঁ, তাহলে ভুল কত? হয়েছে, এখানে 3 ইনটু 2 বুঝা গেছে স্যার? তাহলে এবার কত হবে? তাহলে কত পাইছি আমরা? 50,000। ওকে ফাইন, বুঝতে পারি আছো? পারবা জি এখন? জি ম্যাম। তাহলে তো ম্যাম কোশ্চেনে দেয়া থাকবে মানগুলা। হ্যাঁ, দেয়া থাকবে। আর তোমার প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দেবে, ওগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করে আসা, দুটা ম্যাথ। তাহলে এবার আসো স্যার, হেনরি অ্যান্ড কাফুরা গেল। ওকে, তাহলে এর পরেরটা বলো তো, আরেকটা আমরা কি দেখলাম? কেস ও গ্লাস এন্ড কার্ড। কার্ড এন্ড গ্লাস ম্যাট্রিক্স। তাহলে ওখানে আমরা কি বের করব জানি? আমরা বের করব কমপ্লেক্সিটি সিস্টেমের। তাহলে এবার দেখি আমরা, এর নাম কি স্যার? কার্ড এন্ড গ্লাস। চলো তাহলে আমরা সিস্টেমের কমপ্লেক্সিটি বের করি। সিস্টেমের কমপ্লেক্সিটি, তাহলে সূত্র কি জানি? সিস্টেমের কমপ্লেক্সিটি বের করার জন্য কি বের করতে হবে? ম্যাম এই যে পুরাটা, ওই যে ভেরিয়েবলের ইনপুট আউটপুট এটা তাহলে বের করতে হবে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি প্লাস কি কমপ্লেক্সিটি? ডেটা কমপ্লেক্সিটি। লিখতে হবে। এবার আসো আলাদা আলাদা করে বের করি। তাহলে প্রথমে স্যার কোনটা বের করতে হবে? স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। বের করার সূত্র কি দেখে কার মনে আছে? হোল স্কয়ার, ফ্যান আউট হোল স্কয়ার। ফ্যান আউট স্কয়ার। স্যার সেম কোশ্চেন দিয়ে করবো, বুঝছো? তাহলে ফ্যান আউট আমাদের কত ছিল জানি? ম্যাম 2। 2।
তাহলে 2 স্কয়ার এখানে কত আসবে 4। 4। ওকে, আরেকটা কি বের করতে হবে, ডাটা কমপ্লেক্সিটি। এই কার মনে আছে ডেটা কমপ্লেক্সিটির সূত্র কি? 10 ভেরিয়েবল কমপ্লেক্সিটি, ও ভেরিয়েবল ভেরি কমপ্লেক্সিটি ইনটু কে ফ্যান আউট 10 প্লাস 1। প্লাস 1। তাহলে আমরা লিখি ভেরিয়েবল কমপ্লেক্সিটি ইনটু, ওকে ফাইন, সব তো ঠিক আছে, প্যান আউট আমাদের কাছে আছে, বাট ভেরিয়েবল কমপ্লেক্সিটি নাই। এখন তুমি আমাকে বলো ভেরিয়েবল কমপ্লেক্সিটি কি? আমরা তোমার জন্য এখানে কি লিখলাম, ইনপুট যে আউট। নাম্বার অফ ইনপুট আর নাম্বার অফ কি আউটপুট। স্যার আমরা না পেমেন্ট সিস্টেম হ্যান্ডেল করতেছি সাফায়েতুল্লাহ, দেখি আমাকে বলো ইনপুট ভেরিয়েবল আর আউটপুট ভেরিয়েবল, পেমেন্টের ইনপুট ভেরিয়েবল কি কি হইতে পারে? তোমার মোবাইল নাম্বার, আরেকটা কি হইতে পারে পিন। তাহলে ইনপুট কয়টা পাইছি বাবা? 2টা। এবার আউটপুটে বলো কি কি আউটপুট দিবা। আমরা একটা ট্রানজাকশন দিলাম, জাস্ট ট্রানজাকশন, নাথিং এলস। তাহলে ট্রানজাকশন, তাহলে কয়টা আউটপুট ভ্যারিয়েবল? কয়টা? একটা, খালি ট্রানজাকশন আইডিটা দিবে। তাহলে তোমার আউটপুট ভ্যারিয়েবল কয়টা? একটা। একটা। তাহলে টোটাল কত হবে স্যার? আলাদা করে যদি লিখি তাহলে ইনপুট আউটপুট যোগ করো, টোটাল কত হবে? 3। ম্যাম এটা কি তাহলে দেয়া থাকবে? কোশ্চেনে এটা ডিরেক্ট দেওয়াও থাকতে পারে, আবার তোমাকে যদি আমরা সিনারিও দিয়ে বলি তাহলে ওখান থেকে তোমাকে ইনপুট আউটপুট বুঝে নিতে হবে। সাপোজ পেমেন্টের ইনপুট আউটপুট, ইনপুট মোবাইল নাম্বার আর পিন, আউটপুট তোমার টিএনএক্স আইডি। ম্যাম ডিরেক্টই দিয়ে এত সময় সিনারিও। আচ্ছা, তাহলে 2+1 করলে কত হবে স্মার্ট লেডি? 3। আচ্ছা, তাহলে এবার বলো, এবার বের করো এখানে কত হবে স্যার? 3 ইন্টু, বলো তো ফ্যান আউট কত আমাদের? 4। কত আসবে আনসার? 9। এখন কি ম্যাথ করা শেষ হয়েছে নাকি এখানে বসাইতে হবে এবার ভ্যালু? বসাতে হবে। সিস্টেমের কমপ্লেক্সিটি কত হবে স্যার? তাহলে স্ট্রাকচারাল কত পাইছি আমরা? একসাথে যেটা করলাম 4, তারপর প্লাস ডেটা কমপ্লেক্সিটি কত পাইছি? 9। টোটাল 13। কত আসছে? 13। বুঝতে পারিয়াছো? জি ম্যাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার কি মনে হয় স্ট্যান্ডার্ড কোনটা পুরো সিস্টেমের কমপ্লেক্সিটি বের করো? বুঝতে পারিয়াছো? ম্যাম এটা এবার দিয়ে দিবেন না? হ্যাঁ দিয়ে দিব। এবার একটা কথা বলি, এখানে আমরা তোমার জন্য দুটো ম্যাথ দিছি, হ্যাঁ বুঝছো, দুটো ম্যাথ দিছি, এই দুটো ম্যাথ করে আসাও ওয়াজিব, ফোর্স বলি নেই, ওয়াজিব। বুঝতে পারছো? এই দুটো ম্যাথ প্র্যাকটিস করে আসা ওয়াজিব। তাহলে এবার আসি স্যার, তাহলে শেষ আমাদের, উই আর ডান, উই আর ডান। কারো কোনো সমস্যা আছে আজকে লেকচারে? আগে তুমি ওইটা ফাইন্ড আউট করো, তারপর আমরা তোমার সাজেশনে যাব, কারণ সাজেশন আসলে কম বেশি দেওয়াই হয়ে গেছে, যা পড়াইছি তার থেকে ক্লাসে বলেই ফেলছি। সো এবার বলো তুমি কোনো কিছু বুঝো নাই, এরকম কিছু আছে এখানে? ঠিক আছে, এখানে একটা কথা, আমরা বলছিলাম না ফ্যান আউট বেশি হইলে ঝামেলা, একটু আগে না বললাম ফ্যান আউট বেশি হইলে ঝামেলা, মেন মডিউলের ডিপেন্ডেন্সি বেড়ে গেলে ঝামেলা। এটা একটু নোট রাখতে পারবো, এটা জব এক্সামেও আসে। তার মানে কোনো একটা মডিউলের ফ্যান আউট অবশ্যই অবশ্যই কত থেকে ছোট হইতে হবে? কোনো একটা সিস্টেমের বা কোনো একটা মডিউলের ফ্যান আউট বেশি হলে তো ঝামেলা, মেইন মডিউল যদি বেশি সাব মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এটা তো ঝামেলা। একটু আগে আমরা একটা ডিসকাশন দিয়ে আসছি। তাইলে একটা আদর্শ সিস্টেমের ফ্যান আউট কত থেকে ছোট হওয়া লাগবে? 8। তার মানে কি সাফায়েতুল্লাহ, একটা সিস্টেমের ফ্যান আউট অবশ্যই অবশ্যই 8 থেকে ছোট হওয়া লাগবে। যদি কোনো কারণে যদি 8 এর এক্সিট করে
তাহলে তুমি বুঝে যাবে তোমার সিস্টেমটা শুধু কমপ্লেক্স না, অনেক বেশি কমপ্লেক্স। তার মানে কি কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আর কমপ্লেক্সিটি বের করার তুমি দুইটা সূত্র এখনই দেখছো, একটা হচ্ছে হেনরি অ্যান্ড কাফুরা ম্যাট্রিক, আর একটা কি কার্ড অ্যান্ড গ্লাস ম্যাট্রিক। বুঝতে পারিয়াছো? জি ম্যাম। ঠিক আছে স্যার, তাহলে আমরা সাজেশনে চলে যাই। বলো, প্রথম লেকচারটা কে নিয়েছিল? রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস। তাহলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস থেকে যা দেখতে হবে, প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কি, তার এই জেনারিক ডায়াগ্রাম। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসগুলা কি কি, তার এই জেনারিক ডায়াগ্রাম। লিখছো? ম্যাম আজান দিতেছে, একটু পরে বললে ভালো হতো। আজান দিচ্ছে। ম্যাম আজান শেষ। ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। তাহলে প্রথমে কি বলছে বাবা? রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসগুলা, সাথে তার জেনারিক ডায়াগ্রাম। একটু লিখতে পারছো? জি ম্যাম। এরপরে জিনিসগুলো লাগবে না। এরপর যেটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসের স্পাইরাল মডেল। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসের স্পাইরাল মডেল। ডান? জি ম্যাম। এই জিনিসটা লাগবে না। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। তোমার কাছে সিটির কোশ্চেন গুলো আছে, কোনো সেকশনে সিটি কোশ্চেন আমি ব্যাক নিয়ে নাই, দিয়ে দিছি। সো কেন দিছি তুমি যাতে একটু দেখতে পারো, ঠিক আছে? সো স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন লিখছি। জি ম্যাম। এই জিনিসটা লাগবে না। লাগবে না।
তাহলে আমরা কিন্তু বলছি স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, তার মানে কি একটা কেস দিব, ওখান থেকে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে হবে। এই যে আমরা দুটা কেস ডিসকাস করছিলাম, একটা হচ্ছে মেন্টাল হেলথ কেয়ার, আরেকটা কি ছিল, এটিএম, ব্যাংকের এটিএম। যারা সিটি দিছো ওখানে আরো সিনারিও দেখছো। আবার মোস্ট ইম্পর্টেন্ট, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট আইডেন্টিফাই করা, ভিউ পয়েন্ট আইডেন্টিফাই করা, ভিউ পয়েন্ট আইডেন্টিফাই করা, সাথে কি এই ভিউ পয়েন্টের হায়ারার্কি, মানে আইডেন্টিফাই করে আপনাকে হায়ারার্কি রাখতে হবে যে সিনারিওটা আসবে। সো সিটি দিলে বুঝতে পারার কথা। সো ভিউ পয়েন্ট আইডেন্টিফাই করা, ভিউ পয়েন্টের হায়ারার্কিটা ড্র করা। লিখতে পারছো? ওকে, সিনারিও লাগবে না, কমাই দিলাম আমরা, সিনারিও লাগবে না। এবার যেটা লাগবে সিকোয়েন্স ডায়াগ্রাম, সিটি দিলে এটাও বুঝতে পারার কথা, বা বাকি সেকশনের কোশ্চেন দেখলে। সো সিকোয়েন্স ডায়াগ্রাম লিখছো? আর লাস্ট যেটা এখান থেকে লাগবে সেটা হচ্ছে কি রিকোয়ারমেন্টের, তোমাদের সাথে তো আসছে রিকোয়ারমেন্টের চেকিং আর রিকোয়ারমেন্টের ভ্যালিডেশন টেকনিক, রিকোয়ারমেন্টের চেকিং গুলো আর রিকোয়ারমেন্টের ভ্যালিডেশন টেকনিক। লিখছো স্যার? লিখছো? এরপর এরপরের স্লাইডটা ছিল ডিজাইন। তাহলে ডিজাইন থেকে প্রথমে যেটা আসবে সফটওয়্যারের ডিজাইন কি, সফটওয়্যারের ডিজাইন কি উইথ অ্যান এক্সাম্পল, সফটওয়্যারের ডিজাইন কি উইথ অ্যান এক্সাম্পল। লিখছি? সেই তো কষ্ট করে রেসপন্স করতে হবে, অনলাইন ক্লাসে রেসপন্স না করলে তুমিও বুঝবো না, আমিও বুঝবো না। ডিজাইন কনসেপ্ট, এরপর আসবে কি ডিজাইনের কনসেপ্ট গুলা আর হচ্ছে ডিজাইনের কনসিডারেশন গুলা। আমি আজকে এসে আবারও বলতেছি, কনসেপ্ট আর কনসিডারেশন সেম কথা না। ডিজাইনের কনসেপ্ট গুলা আর কি ডিজাইনের কনসিডারেশন গুলা। লিখছো? এরপর লাগবে ডিজাইনের জেনারিক ওকে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমরা কমাই দিলাম, স্ট্রাকচারাল চার্ট দেখা লাগবে না। ওকে ফাইন, ফার্স্টে স্টার্ট কাপলিং অ্যান্ড কোহেশন, কাপলিং অ্যান্ড কোহেশন। তাহলে কাপলিং আর কোহেশনের মধ্যে কোহেশনের ক্লাসিফিকেশন গুলো আছে, তুমি এখন ছোট বাচ্চা না, বুঝার কথা। আর কি কাপলিং এর লেভেল গুলো আছে। সো ওভারঅল টপিকটার নামই হচ্ছে কাপলিং অ্যান্ড কোহেশন। তার মানে কি কাপলিং আর কোহেশনের ডিফারেন্সটাও কি ইনক্লুডেড। লিখছো? অবজেক্ট ওরিয়েন্টেড লাগবে না, এটাও কমাই দিলাম। এরপর যেটা লাগবে টপ ডাউন ডিজাইন ভার্সেস বটম আপ ডিজাইন, টপ ডাউন ডিজাইন ভার্সেস বটম আপ ডিজাইন। লিখি আছো? এরপর ইউজার ইন্টারফেস থেকে যেটা দেখতে হবে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। লিখি আছো? ওকে, এটা এটা কমাই দিলাম, এটা লাগবে না।
এরপর ডিজাইনের পর আমরা গেছিলাম কোথায় টেস্টিং এ। ওকে ফাইন। টেস্টিং এর প্রথম যেটা ইম্পর্টেন্ট ভাই বলছি ক্লাসে বলা হয়ে গেছে ভেরিফিকেশন ভার্সেস ভ্যালিডেশন লিখছো জি ম্যাম। টেস্টারের রেসপন্সিবিলিটিস লাগবে না, কমাই দিলাম। এরপর যেটা লাগবে এই যে টেস্টিং প্রসেসের জেনারিক ডায়াগ্রামটা, লিখিয়া জি ম্যাম। এরপর হ্যাঁ এটা তো লাগবে, লেগে আসছে, যুগ ধরে লাগবে। সো ব্ল্যাক বক্স টেস্টিং ভার্সেস হোয়াইট বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং ভার্সেস হোয়াইট বক্স টেস্টিং লিখিয়াছো। এরপর যেটা লাগবে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ম্যাথ। ফার্স্টে স্টার্ট সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করা একটা ফ্লো গ্রাফের। তোমাকে যদি স্পেসিফিক কোনো ওয়ে না বলে পসিবল ওয়েজ বলা হয় কোশ্চেনে, সো পসিবল ওয়েজ আছে কয়টা? 3টা। টেস্ট লক লাগবে না, কমাই দিলাম। এরপর আলফা টেস্ট ভার্সেস বিটা টেস্ট। আলফা টেস্ট ভার্সেস বিটা টেস্ট লিখিয়াছো। এরপর টপ ডাউন টেস্টিং ভার্সেস বটম আপ টেস্টিং। টপ ডাউন টেস্টিং ভার্সেস বটম আপ টেস্টিং লিখছি। এরপর মেইনটেনেন্স। তাহলে মেইনটেনেন্সে কি আসবে? মেইনটেনেন্স কি? মেইনটেনেন্সের টাইপগুলা। সফটওয়্যারের মেইনটেনেন্স কি আর মেইনটেনেন্সের টাইপগুলা। চারটা টাইপ ছিল: কারেক্টিভ, অ্যাডাপটিভ, পারফেক্টিভ, প্রিভেন্টিভ। মেইনটেনেন্স কেন দরকার? দরকার নাই মানে আসবে না। কস্ট আসবে না মানে কি? মানে কম দেখলেও চলবে, ঠিক আছে। সো কস্ট লাগবে না। মেইনটেনেন্স কেন দরকার লাগবে না? তোমাদের যেহেতু সফটওয়্যার শিখতে হবে তাই তোমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে। তো এবার আসো কি লাগবে? মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস। তুমি তো আর জ্ঞানের দিকে ফোকাস দাও না, তুমি তো প্লাসের দিকে ফোকাস দাও। সো মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস বুঝা গেছে? লিখি আছো। এরপর সফটওয়্যার শর্ট নোট রি-ইঞ্জিনিয়ারিং লিগেসি সিস্টেম। শর্ট নোট রি-ইঞ্জিনিয়ারিং লিগেসি সিস্টেম। রি-ইঞ্জিনিয়ারিং লিগেসি সিস্টেম লিখি আছো। ম্যাম এটা থেকে কি ডিফারেন্স করবে শুধু? ডিফারেন্স না, শর্ট নোট। আচ্ছা। আর এখান থেকে একটু দেখতে হবে ওই যে লিগেসি সিস্টেমের প্রবলেমগুলা কি কি। লিগেসি সিস্টেমের প্রবলেমগুলা কি কি? লিখি আছো। এরপর সফটওয়্যারের কনফিগারেশনস গুলা। সফটওয়্যারের কনফিগারেশনস লিখি আছো। ওকে লাস্ট এটা কি? ম্যানেজমেন্ট। সফটওয়্যারের প্রজেক্ট ম্যানেজমেন্ট।
সো এখান থেকে দেখতে হবে প্রথমে প্রজেক্টের সাইজ এস্টিমেশন, দুটো ওয়ে আছে, এলওসি, এফপিএন। প্রজেক্টের সাইজ, প্রজেক্ট এস্টিমেশন বলে নেই কিন্তু, প্রজেক্টের সাইজ এস্টিমেশন, এলওসি, এফপিএন। লিখে আছো? এবার কস্ট এস্টিমেশনে যাও, ঘন কমাই দিই, দুটো একটু ভালো করে দেখবা, হিউরিস্টিক আর ডেলফি। কস্ট এস্টিমেশন মডেলসে দুটো একটু ভালো করে দেখবা, হিউরিস্টিক আর ডেলফি। আবার বলবেন? অবশ্যই। হিউরিস্টিক টেকনিক আর ডেলফি টেকনিক। ডেলফি আমরা পড়ছি না ক্লাসে, হিউরিস্টিক টেকনিক এটা তোমার সামনে ঘুরতেছে, হিউরিস্টিক টেকনিক। আর একটা হচ্ছে কি ডেলফি টেকনিক, আমরা বলছিলাম ডেলফি। বুঝিয়াছো? লিখছো? এরপর পাঁচটা স্টার কোকোমো মডেল। কোকোমো মডেল, তাহলে কোকোমো মডেল থেকে কি আসতে পারে? কোকোমো মডেলের আন্ডারেই পড়ে তার তিনটা টাইপ। তিনটা টাইপ কোকোমো মডেলের আন্ডারে পড়ে তার তিনটা স্টেজ। কোকোমো মডেলের আন্ডারে পড়ে ওই যে ম্যাথ, এফোর্ট, টাইম আর কয়জন মানুষ লাগবে। লিখছো? লিখিয়াছো? জি ম্যাম। এরপর সিএমএম মডেল। সিএমএম মডেল থেকে কি দেখতে হবে? তোমাকে পড়ানোর জন্য আমরা বলছি শর্ট, আমি সবকিছু ডিটেইলে দেখাইছি, বাট যদি পড়তে হয় সিএমএম মডেল থেকে পড়তে হবে এই লেভেলগুলো, পাঁচটা লেভেল। সিএমএম লেভেলের পাঁচটা লেভেলগুলা, পাঁচটা লেভেলের কেপিএ গুলা। শর্টকামিংস কেন দরকার এগুলো তোমাকে বোঝানোর জন্য বুঝাইছি, তোমার জানা লাগবে তাই। বাট এক্সামকে সামনে রেখে যদি পড়তে চাই তাহলে সিএমএম মডেলের পাঁচটা ম্যাচুরিটি লেভেলগুলা, মানে কি কেপিএ, কেপিএ গুলা যেগুলো আমরা ডিসকাস করছি, কেপিএ গুলা লিখিয়েছো? ওকে, এরপর ছোট ছোট অঙ্ক, ফ্যান ইন আর ফ্যান আউট বের করা, একটা মডিউলের ফ্যান ইন আর ফ্যান আউট বের করা। তারপর কমপ্লেক্সিটি বের করা। কমপ্লেক্সিটি দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে হেনরি অ্যান্ড কাফুরা ম্যাট্রিক, আর একটা হচ্ছে কার্ড এন্ড গ্লাস সিস্টেম। আমরা দেখলাম আজকে একটা হেনরি অ্যান্ড কাফুরা, একটা কার্ড এন্ড গ্লাস কমপ্লেক্সিটি। আচ্ছা ম্যাম, যেহেতু বলছেন দুইভাবে করা যায়, তাহলে কি কোশ্চেনে দেয়া থাকবে যে এই মেথডে মানে দেয়া থাকে, দেয়া থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই দুইটা, এই যে কমপ্লেক্সিটি বের করার জন্য এই যে তোমাকে তিনটা স্টার দিয়ে দুটো ম্যাথ দিছে, এগুলা করে আসা ওয়াজিব। বুঝতে পারিয়াছো? জি ম্যাম। ঠিক আছে, ওকে, একটু কই, এগুলো আমরা সব বাদ দিয়ে দিছি, সিলেবাস কিন্তু অর্ধেকের অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, অর্ধেকের অর্ধেক। সো যা আসবে, যা বলছে ওখান থেকে আসবে ঘুরে ফিরে, তো এবার তোমার উপর। এখানে একটু করে শর্ট নোটটা একটু দেখবে, হ্যাঁ, যদি আসে একদম মার্কসের জন্য। এমটিবিএফ আর এমটিটিআর এর পার্থক্য। এমটিবিএফ কি? মিন টাইম বিটুইন ফেলিউরস। আর এমটিটিআর কি? মিন টাইম টু রিপেয়ার। তার মানে কি এমটিবিএফ কি? যে একটা সিস্টেম, ও রিলায়েবিলিটি, একটা সিস্টেম কোনো ফেলিউর ছাড়া কতক্ষণ চলতে পারে, এটাই হচ্ছে এমটিবিএফ, এবং এটা এক্সপ্রেস করা হয় ঘন্টা বা দিন হিসাবে। আর যেটা এমটিটিআর, মিন টাইম টু রিপেয়ার, এটা মানে কি ওই একটা ভুল হইলে বা কোনো যদি বাগ আসে বা সিস্টেম ফেল করে, তাহলে ওই সিস্টেমটা ফেল হওয়া সিস্টেম ঠিক করতে কতক্ষণ লাগে, একটা সিস্টেমের বাগ ফিক্স করতে কতক্ষণ লাগে, এটাই হচ্ছে সিম্পলি এমটিটিআর। এটাও মেজার করা হয় আওয়ার অথবা ডেজ। সেটা আসলেও বেশিতে 1 থেকে 1.5 মার্কসের জন্য আসবে, কারণ সিম্পল কনসেপ্ট।
তাহলে এমটিবিএফ কি এখনই হয়ে যায়। এমটিবিএফ কি মিন টাইম বিটুইন ফেলিউর, একটা সিস্টেমে বাগ ছাড়া কতক্ষণ চলতে পারবে, এটা ঘন্টা বা দিনে হিসাব করা হয়। আর আরেকটা হচ্ছে এমটিটিআর, মিন টাইম টু রিপেয়ার, একটা সিস্টেমে কোনো বাগ আসলে সেটা ফিক্স করতে কতক্ষণ লাগে, ওটাও দিন বা ঘন্টায় হিসাব করা হয়। আর এই যে এমটিবিএফ, এমটিটিআর, এই জিনিসগুলো হচ্ছে সফটওয়্যারের রিলায়েবিলিটি স্পেসিফিকেশন। তোমাকে আমি আজকে ক্লাসেও কিন্তু বলছি সফটওয়্যারের রিলায়েবিলিটি মানে কি, আমার সিস্টেম এরর ফ্রি কতক্ষণ চলতে পারে, এটাই হচ্ছে সফটওয়্যারের রিলায়েবিলিটি। তো সফটওয়্যারের রিলায়েবিলিটি মাপারই হচ্ছে দুইটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে এমটিবিএফ, একটা হচ্ছে এমটিটিআর। এই কথাটা আমি কোথায় বলছিলাম আজকে, রিলায়েবিলিটি কথাটা কে বলতে পারবে দেখি, যে বলতে পারবে তার আইডিয়া আমরা নিব। সফটওয়্যার রিলায়েবিলিটি কথাটা কোথায় বলছিলাম? সিএমএম না? কোথায় বলছি? তুমি যদি নোট করো ক্লাসে, তোমার এটা একটা মেইন কিওয়ার্ড ছিল। সফটওয়্যার রিলায়েবিলিটি কথাটা আমরা কোথায় বলছিলাম? এরর ফ্রি ছাড়া কতক্ষণ চলতে পারবে? আমি লিখি নাই। চলো আমরা একটু ঘুম থেকে উঠে মানুষজনকে আনিকা সাইদা, প্রেজেন্ট ম্যাম। তুমি তো প্রেজেন্ট আসোই, তাহলে এবার বলো স্যার, তুমি আসো প্রেজেন্ট, আমাকে বলো তো এই যে রিলায়েবিলিটি কথাটা আমরা কোথায় বলছি, এরর ফ্রি ছাড়া কতক্ষণ চলতে পারবে? ম্যাম আমি বাইরে ক্লাস করতে পারি নাই। ওটা প্রেজেন্ট স্টাইল দেখে আমরা বুঝছি, ঠিক আছে। তাহলে এখন কি স্যার, দেখে সাফায়েতুল্লাহ বলো এরর ফ্রি কতক্ষণ চলতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড ছিল, বলো কিসের? আসো সাফায়েতুল্লাহ। জি ম্যাম। হ্যাঁ বলো, কোথায় পড়ছি? লেভেল 4, লেভেল 4, লেভেল 4, এভাবে যদি খাই ফেলো। লেভেল 4 নাম কি ছিল? ম্যানেজড। আমরা বলছি লেভেল 4 এর দুইটা কিওয়ার্ড আছে ভাই, একটা কি ছিল? কোয়ালিটি, ওই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের রুলগুলো চালাবো। আরেকটা কি বলছি, একটা কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কিওয়ার্ড। কোয়ান্টিটেটিভ, একটা ভ্যালু দিতে হবে, আমার সিস্টেম এতক্ষণ এরর ফ্রি ছাড়া চলে, আমার সিস্টেমের ফিচার এতটা, আমার সিস্টেম এত সময় পর পর ক্র্যাশ করে, এরকম একটা মেজারমেন্ট দিতে হবে ম্যাচিউর বানানোর জন্য। বুঝতে পারি আছো? মনে পড়ছে? হুম হুম করে কিলাম। ঠিক আছে স্যার, তাহলে এখন কি হচ্ছে? আচ্ছা সাফায়েতুল্লাহ, তোমার আইডিয়ার কথা ছিল, এখনের জন্য না একটু আগের জন্য বলো কত? 19। আস্তে ভাই, আস্তে আস্তে। 19, ঠিক আছে স্যার। তাহলে আমরা তোমার সিলেবাস অর্ধেক করে দিছি, তো যা আসবে যা বলছে ওখান থেকে ঘুরে ফিরে আসবে। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ। আর আজকে আজকে প্রেজেন্ট আমরা সবাইকে দিয়ে দিছি। হ্যাঁ প্রেজেন্ট নিয়ে টানাটানি আমরা কোনোদিন করিনি, ঠিক আছে। সো প্রেজেন্ট আমরা সবাইকে দিয়ে দিছি যেহেতু এক্সট্রা ক্লাস। ওকে তাহলে আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক। ম্যাম আসসালামু আলাইকুম। কি আসলো? ঠিক আছে তাহলে।